কল্পনা করুন, চারদিকে বুক সমান ঘোলাটে পানির তীব্র স্রোত। বানের জলের প্রচণ্ড তোড়ে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, ফসলের মাঠ, মানুষের তিলে তিলে গড়া জীবনের স্বপ্ন। জীবন বাঁচাতে যখন হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ছুটছে, তখন এক দুর্ভাগা পিতা দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ বিপরীত এক লড়াইয়ে। তিনি নিজের ঘর গোছাচ্ছেন না, বাঁচানোর চেষ্টা করছেন না কোনো দামি আসবাবপত্র বা জাগতিক সম্বল। তিনি পরম মমতায় নিজের জীবন বাজি রেখে বুক দিয়ে আগলে রেখেছেন একটি মাটির ঢিবি, যেখানে পরম শান্তিতে ঘুমিয়ে আছে তার কলিজার টুকরো সন্তানের শেষ স্মৃতি, তার কবরটি। বানের পানির তীব্র স্রোত যেন থমকে গেছে এক বাবারই অবর্ণনীয় অবুঝ আকুতির কাছে। কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই কেবল কয়েকটি বাঁশ আর টিনের টুকরো দিয়ে তিনি ঠেকানোর চেষ্টা করছেন প্রকৃতির এই নির্মম থাবা। একদিকে নিজের জীবনের চরম ঝুঁকি, অন্যদিকে মৃত সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে এক বাবার একাকী লড়াই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষকে স্তব্ধ করে দিয়েছে। বন্যায় মানুষ নিজের ঘর বাঁচায়, সেই সম্বলটুকু বাঁচানোর আকুতি জানায়, কিন্তু প্রকৃতির সব নিয়ম আর নির্মমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বাবা বাঁচানোর চেষ্টা করছেন তার কলিজার টুকরো সন্তানের শেষ চিহ্নটি। চট্টগ্রাম এবং এর আশপাশের জেলাগুলোতে আকস্মিক বন্যার এক তোড় কেবল এক বাবার বুক ভাঙা আর্তনাদকে সামনে আনেনি, বরং আমাদের পুরো ব্যবস্থার এক গভীর অন্ধকার সত্যকে উন্মোচিত করেছে। এই দৃশ্য প্রমাণ করে এই বন্যা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি মানুষের অস্তিত্বের মূল উপড়ে ফেলা এক চরম মানবিক ট্র্যাজেডি। কিন্তু এই বন্যার পানি কেবল আবেক্ষণ আর্তনাদ আর ঘরবাড়ি ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর বুক চিরে বেরিয়ে এসেছে এমন এক গা শিউরে ওঠা নতুন আতঙ্ক, যা দুর্গত এলাকার মানুষের জীবনকে এক জীবন্ত নরকে পরিণত করেছে। পানি যত বাড়ছে, মানুষের মনে তত তীব্র হচ্ছে এক অদৃশ্য ভয়ঙ্কর মৃত্যুর ভয়। উপদ্রুত এলাকার মানুষ এখন শুধু আশ্রয়ের অভাব বা বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন না, তাদের লড়াই করতে হচ্ছে পানির সঙ্গে ভেসে আসা শত শত বিষধর সাপের বিরুদ্ধে। কেউ বাড়ির উঠোনে, কেউ ভাঙা দেয়ালের পাশে, আবার কেউ বন্যার পানিতে ভাসমান ধ্বংসস্তূপের ওপর দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সব সরীসৃপ। আতঙ্কে ঘর থেকে বের হওয়াই যেন কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত ঘটেছে একটি বিশাল সাপের খামার বন্যার তোড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পর। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খামারটি ভেসে গেলে সেখান থেকে প্রায় 800 থেকে 900টি সাপ একসঙ্গে আশপাশের লোকালয়ে ছড়িয়ে পড়ে। পালিয়ে যাওয়া এই সাপগুলোর মধ্যে রয়েছে অত্যন্ত বিষধর গোখরা, কিংডার স্নেক এবং প্রচুর জলসাপ। গ্রাম কমিটির প্রধানীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে বিপুল সংখ্যক সাপ লোকালয়ে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় এক অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর বুক সমান নোংরা পানি, আর তার মধ্যে খাটের উপর কিংবা চালের কোনায় বিষধর গোখরা সাপের হিসহিসানি। ভাবলেই যে কারো গায়ে লোম খাড়া হয়ে যাবে। এমন নারকীয় পরিস্থিতিতে একটা মানুষের পক্ষে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? ইতিমধ্যেই বেশ কয়েকজন বাসিন্দা বিষাক্ত সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু চারদিকে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় এই সাপে কাটা রোগীদের দ্রুত কোনো হাসপাতালে নেওয়ার সুযোগ পর্যন্ত অবশিষ্ট নেই। প্রশাসন থেকে স্থানীয়দের ঘরে অবস্থান করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোনো বাসিন্দা যেন নিজ উদ্যোগে সাপ ধরার চেষ্টা না করেন। কিন্তু প্রশ্ন হলো, বুক সমান পানির মধ্যে কিভাবে নিরাপদ থাকা সম্ভব? এই যে বাণিজ্যিক স্বার্থে লোকালয়ের কাছাকাছি সাপের খামার গড়ে তোলা হলো এবং দুর্যোগের সময় তার সুরক্ষায় চরম ব্যর্থতা দেখা দিল, এই প্রাণঘাতী অবহেলার দায় আসলে কার? যদি আপনি ভাবেন যে এই সাপের আতঙ্কই শেষ, তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান আপনাকে আরো বড় এক মহাবিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। উপদ্রুত এলাকার মানুষ যখন সাপ আর পানির সাথে লড়াই করছেন, ঠিক তখনই জানা যাচ্ছে যে আসল বিপর্যয় এখনো আসাই বাকি। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে দেশের বন্যা পরিস্থিতি ক্রমশই নাজুক থেকে নাজুকতর হচ্ছে। এখন পর্যন্ত 7টি জেলায় বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনায় 51 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। কিন্তু আতঙ্ক আরও তীব্র করে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে নতুন করে আরও 15টি জেলা প্লাবিত হতে পারে। অর্থাৎ দেশের 1/3 ভূখণ্ড সরাসরি পানির নিচে চলে যাওয়ার মুখে দাঁড়িয়েছে। এমনকি রাজধানী ঢাকাও এই অভূতপূর্ব বিপর্যয় থেকে বাদ পড়েনি। গত 24 ঘন্টায় ঢাকায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত 17 বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 2009 সালে একদিনে
দিনে সর্বোচ্চ 333 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া দপ্তরের আগামী 120 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উপর মৌসুমী বায়ু এতটাই সক্রিয় যে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বর্তমানে 3টি প্রধান নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ পূর্বাঞ্চলের পানি সাময়িকভাবে কিছুটা কমলেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে তা পুরো দেশকে এক অভূতপূর্ব মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আগামী 24 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী নিম্নাঞ্চল যেমন প্লাবিত হবে, তেমনি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রামের নদী সংলগ্ন এলাকাগুলোতে এক নতুন ধ্বংসযজ্ঞ ধেয়ে আসছে। এই প্রাকৃতিক ও জৈবিক বিপদের সমান্তরালে দেশ জুড়ে ধেয়ে আসছে আরেকটি সুদূর প্রসারী অর্থনৈতিক হত্যাকাণ্ড, যা আগামী কয়েক বছর ধরে এই অঞ্চলের মানুষকে তাড়া করে বেড়াবে। দক্ষিণ চট্টগ্রামের দিকে তাকালে এখন শুধু দিগন্ত জোড়া জলরাশি দেখা যায়, যার নিচে চাপা পড়ে গেছে হাজার হাজার প্রান্তিক মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন। জেলার মৎস্য অফিস ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাথমিক হিসাব বলছে 153টি ইউনিয়নের প্রায় 10,000 পুকুর দেখি এবং 320টি চিংড়ি ঘের বন্যার পানিতে ভেসে গেছে। তীব্র স্রোতে ভেসে গেছে প্রায় 412 হেক্টর জলাশয়ের মাছ, যার আর্থিক মূল্য শত কোটি টাকার উপরে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন খেটে খাওয়া হাজারো মৎস্য চাষি। শুধু মাছ চাষিরাই নন, নিঃস্ব হওয়ার পথে কৃষকেরাও। বন্যায় ইতোমধ্যে 8,700 হেক্টর আউশ ধান, 621 হেক্টর আমনের বীজতলা এবং 4,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ সম্পূর্ণ পানির নিচে পচে নষ্ট হয়ে গেছে। কৃষি জমির প্রায় 60% এবং বীজতলার 55% এই মুহূর্তে পানির নিচে তলিয়ে আছে। যে কৃষক কদিন আগেও নতুন ফসলের স্বপ্নে বিভোর ছিলেন, তিনি আজ এক মুঠো ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। এই বিপুল পরিমাণ বীজতলা নষ্ট হওয়ার সরাসরি অর্থ হলো আগামী মৌসুমে ধান চাষ মারাত্মকভাবে ব্যাহত হবে, যার ফলে বাজারে চাল, মাছ এবং সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এই চরম ও অভূতপূর্ব সংকটের মুখে মাঠ পর্যায়ে উদ্ধার কাজ এবং ত্রাণ তৎপরতায় নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত এলাকাগুলোতে পানিবন্দী মানুষকে উদ্ধার করতে এবং তাদের কাছে জরুরি খাদ্য সামগ্রী পৌঁছাতে সেনা সদস্যরা দিনরাত কাজ করছেন। কিন্তু বাস্তব চিত্র হলো, বিশাল এই উপদ্রুত অঞ্চলের লাখো লাখো পানিবন্দী মানুষের অনুপাতে এই উদ্ধার তৎপরতা সাগরে এক ফোঁটা পানির মতো। স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিরা আশ্বাস দিচ্ছেন যে আগে মানুষকে প্রাণে বাঁচানোই প্রধান লক্ষ্য, পরে পানি সরে গেলে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রতি বছর কোটি কোটি টাকা নদী খনন আর বাঁধ নির্মাণের নামে খরচ হলেও সামান্য পাহাড়ি ঢল আসলেই কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে আমাদের সব সুরক্ষা প্রাচীর? পানি একসময় ঠিকই নেমে যাবে, কিন্তু যে বাবা নিজের সন্তানের কবর বাঁচাতে পানির স্রোতে বুক পেতে লড়াই করেছিলেন, তার মনের ভেতরের ক্ষত কি কোনোদিন শুকাবে? এই ধ্বংসযজ্ঞের ফলে যে জাতীয় খাদ্য সংকট, ভয়াবহ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বিপর্যয় আমাদের গ্রাস করতে আসছে, তা মোকাবেলা করার মতো কোনো কার্যকরী দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি আদৌ আমাদের আছে, নাকি আরো বড় কোনো মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আমরা কেবল ক্ষয়ক্ষতির নতুন তালিকা তৈরি করতে থাকব? এই প্রশ্নের উত্তর খোঁজা আজ প্রতিটি নাগরিকের জন্য জরুরি হয়ে পড়েছে। এই মহাবিপর্যয় কি শুধুই প্রকৃতির নির্মমতা, নাকি আমাদেরই তৈরি এক চরম গাফিলতি? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানান।